তো আপনাদের সবাইকে আমাদের চ্যানেলের একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা মার্ভেল স্টুডিওসের সর্বশেষ সিনেমা ফ্যান্টাস্টিক ফোর নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সিনেমার পুরো নাম হলো দ্য ফ্যান্টাস্টিক ফোর ফার্স্ট স্টেপস, যা বাংলাদেশে গতকাল অর্থাৎ 25শে জুলাই মুক্তি পেয়েছে। এই সিনেমার বিশেষত্ব হলো ফ্যান্টাস্টিক ফোর সিনেমাটি সরাসরি আগামী বছরের অ্যাভেঞ্জার্স ডুমস্টারের সাথে সংযুক্ত। এর পাশাপাশি এই সিনেমার প্রধান আকর্ষণ হলো এর ভিলেনরা, যারা হলো সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস। শুধু তাই নয়, এই সিনেমার মিড ক্রেডিট সিনটিও একটি বড় চমকে ভরা। তাই আপনার যাতে কিছু বাদ না পড়ে, সেজন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ আজকের এই ভিডিওতে আমি ফ্যান্টাস্টিক ফোর সিনেমার পুরো গল্প আপনাদের জন্য ব্যাখ্যা করতে চলেছি, যাতে আপনারাও বাড়িতে বসেই এই পুরো সিনেমার গল্প উপভোগ করতে পারেন। ফ্যান্টাস্টিক ফোর সিনেমার শুরু হয় মার্ভেল মাল্টিভার্সের অন্য একটি পৃথিবী থেকে, যার নাম আর্থ 828। এই আর্থ 828-এ অ্যাভেঞ্জার্স নেই, এক্সম্যান নেই এবং ইনহিউম্যানসও নেই। এই পৃথিবীতে যদি কেউ থাকে, তবে তারা হলো ফ্যান্টাস্টিক ফোর, অর্থাৎ ফ্যান্টাস্টিক ফোর টিমই এই পুরো পৃথিবীর একমাত্র সুপারহিরো টিম। এর সাথে এই পৃথিবীর সময়কাল হল 1960 সালের দিকের। সিনেমার শুরুতেই আমরা আর্থ 828-এ ফ্যান্টাস্টিক ফোরের বিল্ডিং দেখতে পাই, যার নাম ব্যাক্সটার বিল্ডিং। এটি নিউ ইয়র্কের ম্যানহাটনে অবস্থিত। ব্যাক্সটার বিল্ডিং নামের এই একক বিল্ডিংটি ফ্যান্টাস্টিক ফোর টিমের সদস্যদের বাড়ি, তাদের ঘাঁটি এবং রিড রিচার্ডসের ল্যাবরেটরিও। এখন এই বিল্ডিংয়ের ভেতরে আমরা সবার প্রথমে ফ্যান্টাস্টিক ফোর টিমের রিড রিচার্ডস এবং তার স্ত্রী সু স্টর্মকে দেখি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করি রিড রিচার্ডস এই সময়ে বেশ চিন্তিত, আর তার কারণ হলো তার স্ত্রী সু স্টর্ম এই সময়ে তার গর্ভাবস্থার পরীক্ষা করছেন। পরের মুহূর্তেই সু স্টর্ম সরাসরি রিডের কাছে এসে তাকে জানায় যে তার গর্ভাবস্থার পরীক্ষা পজিটিভ এসেছে, অর্থাৎ সু স্টর্ম গর্ভবতী হয়েছেন। এই খবর জেনে রিড রিচার্ডস খুব খুশি হন। এর সাথে এখানে আমরা আরও জানতে পারি যে রিড রিচার্ডস এবং সু স্টর্ম এই খবর জেনে এত বেশি খুশি, তার কারণ হলো তাদের বিবাহের অনেক বছর হয়ে গিয়েছিল, কিন্তু আজ পর্যন্ত তাদের কোনো সন্তান হয়নি। তাই আজ এত বছর পর সন্তানের খবর শুনে তারা দুজনেই খুব খুশি। কিন্তু বন্ধুরা, এর পরেই এই দৃশ্যটি পরিবর্তিত হয় এবং আমরা সরাসরি একটি শো দেখতে পাই। এমন একটি শো যা ফ্যান্টাস্টিক ফোরকে নিয়ে আয়োজিত হয়েছিল। এই কারণেই ফ্যান্টাস্টিক ফোরের সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছিল। তাই টিমের 4 জন সদস্যই এই শোতে আসেন। আমরা জানতে পারি যে ফ্যান্টাস্টিক ফোরের সদস্যরা তাদের ক্ষমতা পেয়েছে 4 বছর হয়ে গেছে, কিন্তু এসবের শুরু হয়েছিল আজ থেকে 4 বছর আগে একটি মহাকাশ মিশনে যাওয়ার পর। আমরা জানতে পারি যে রিড রিচার্ডস, তার স্ত্রী সু স্টর্মের ভাই জনি স্টর্ম এবং এই 3 জনের বন্ধু বেন গ্রিম, এই 4 জনই মহাকাশচারী। আর এই 4 জন মহাকাশচারীর মধ্যে রিড রিচার্ডস ছিলেন এই পুরো পৃথিবীর সবচেয়ে স্মার্ট মানুষ। এই কারণেই রিড রিচার্ডস মহাকাশে গবেষণা করতে গিয়ে এই কথা জানতে পেরেছিলেন যে বাইরের মহাকাশে আমাদের পৃথিবী ছাড়াও আরও অনেক পৃথিবী আছে যেখানে জীবন বিদ্যমান, এবং যে সমস্ত গ্রহে জীবন আছে তার মধ্যে অনেক গ্রহ সম্পর্কেই রিড রিচার্ডস তথ্য জানতে সক্ষম হয়েছিলেন। এই কারণেই রিড রিচার্ডস তার টিমকে নিয়ে, যেখানে ছিলেন তার স্ত্রী সু স্টর্ম, তার শ্যালক জনি স্টর্ম এবং তার বন্ধু বেন গ্রিম, সবাইকে সঙ্গে নিয়ে একটি মহাকাশ মিশনে বের হন। তাদের উদ্দেশ্য ছিল বাইরের মহাকাশে নিজেদের পৃথিবীর মতো আরেকটি পৃথিবী খুঁজে বের করা। কিন্তু যখন এই 4 জন মহাকাশচারী টিম মহাকাশে যায়, তখন তাদের সবার সাথে একটি খুব বড় দুর্ঘটনা ঘটে। কারণ যে মহাকাশযান দিয়ে তারা মহাকাশে গিয়েছিলেন, সেই মহাকাশযানটি সরাসরি একটি কসমিক স্টর্মের সাথে ধাক্কা খায়। এর ফলে টিমের 4 জন সদস্যের শরীরে কসমিক রেডিয়েশন প্রবেশ করে, আর সেই কসমিক রেডিয়েশন তাদের শরীরের ডিএনএ পরিবর্তন করে দেয়। যদিও সেই দুর্ঘটনা থেকে তাদের 4 জনের জীবন রক্ষা পায়, কিন্তু রেডিয়েশনের কারণে তাদের ডিএনএতে হওয়া পরিবর্তন তাদের শরীরে নতুন কিছু ক্ষমতা সৃষ্টি করে। তবে টিমের প্রতিটি সদস্যই ভিন্ন ভিন্ন ক্ষমতা পায়। রিড রিচার্ডস পান স্ট্রেচিংয়ের ক্ষমতা,
অর্থাৎ তার শরীর যত খুশি তত প্রসারিত হতে পারে, তাতে তার কিছুই হবে না। সু স্টর্ম পান অদৃশ্য হওয়ার ক্ষমতা, এর সাথে তিনি ফোর্স ফিল্ড তৈরি ও নিয়ন্ত্রণও করতে পারেন। জনি স্টর্ম পান ফায়ার প্রজেকশনের ক্ষমতা, অর্থাৎ তিনি আগুন তৈরি, ম্যানিপুলেট এবং নিয়ন্ত্রণ করতে পারেন। অবশেষে বেন গ্রিম শক্তির ক্ষমতা পান, কারণ তার পুরো শরীর পাথরের মতো শক্ত হয়ে যায় এবং তাই তার শরীরে হাল্কের মতো দুর্দান্ত শক্তি ও ক্ষমতা চলে আসে। এরপর এই পৃথিবীতে ফিরে আসার পর তারা চারজনই তাদের ক্ষমতা ব্যবহার করেন এবং এই ক্ষমতাগুলোকে পৃথিবীর কল্যাণের কাজে লাগান। একই সাথে তারা চারজন নতুন সুপারহিরো নামেও পরিচিত হন। রিড রিচার্ডস এর নাম হয় মিস্টার ফ্যান্টাস্টিক, সু স্টর্মের নাম হয় ইনভিজিবল উইমেন, জনি স্টর্মের নাম হয় হিউম্যান টর্চ এবং বেন গ্রিমের নাম হয় দ্য থিং। এই চারজন মিলে তাদের টিম গঠন করেন, যার নাম তারা রাখেন ফ্যান্টাস্টিক ফোর। এবং সেই দিন থেকে আজ পর্যন্ত ফ্যান্টাস্টিক ফোর টিম পুরো পৃথিবীকে রক্ষা করেছে এবং পৃথিবীর ওপর আসা সমস্ত ছোট বড় বিপদ থেকে মানুষকে বাঁচিয়েছে। এই গল্পের মধ্যে আমরা ফ্যান্টাস্টিক ফোরের অনেক কীর্তিও শুনি, যেমন এখানে আমরা মোলম্যান সম্পর্কে জানতে পারি। মোলম্যান মার্ভেল কমিক্সে ফ্যান্টাস্টিক ফোরের প্রথম ভিলেন এবং সিনেমার মধ্যেও আমরা দেখতে পাই যে মোলম্যানের আক্রমণের পর ফ্যান্টাস্টিক ফোর টিম তাকে পরাজিত করেছিল। যখন রেড ঘোস্ট তার সুপার অ্যাপসদের নিয়ে পৃথিবীর ওপর আক্রমণ করে, তখন সেই সময়েও ফ্যান্টাস্টিক ফোর টিম তাদের পরাজিত করে। বন্ধুরা, এই রেড ঘোস্ট এবং তার সুপার অ্যাপসও মার্ভেল কমিক্সের ভিলেন। এসবের পাশাপাশি আমরা এটাও জানতে পারি যে রিড রিচার্ডস খুব স্মার্ট এবং এই কারণেই তিনি এই পৃথিবীর রিড মাল্টিভার্স আবিষ্কার করেছেন। তিনি তার ইউনিভার্স ছাড়াও বিভিন্ন ইউনিভার্স সম্পর্কে জানেন এবং এই রিড রিচার্ডস সমান্তরাল পৃথিবী সম্পর্কেও তথ্য রাখেন। এছাড়া ফ্যান্টাস্টিক ফোর টিমের পুরো পৃথিবীর ওপর প্রভাবও অত্যন্ত বড়, কারণ আমরা এটাও দেখি যে ফ্যান্টাস্টিক ফোর টিমের সদস্যদের ইউনাইটেড নেশনসের কাউন্সিলেও ডাকা হয় এবং সেখানে তাদের বলা কথাগুলো পুরো পৃথিবী শোনে। তবে বন্ধুরা, যখন আমরা সমস্ত দেশের মিটিং দেখি, তখন সেখানে আমরা এটাও লক্ষ্য করি যে সেখানে ল্যাটেরিয়া নামও থাকে। এবং যারা জানেন না তাদের আমি বলে দিই যে ল্যাটেরিয়া মূলত মার্ভেল কমিক্সে ডক্টর ডুমের দেশ, অর্থাৎ সেই দেশ যেখানে ডক্টর ডুম শাসন করেন। এই কারণেই এখানে ল্যাটেরিয়ার নাম দেখে নিশ্চিত হওয়া যায় যে এই পৃথিবীর মধ্যে অর্থাৎ 882-এ ল্যাটেরিয়া দেশও আছে এবং সেই দেশে শাসন করছেন ডক্টর ডুম। এসবের পর গল্প শেষ হয় এবং গল্প শেষ হওয়ার সাথে সাথে এই শো শেষ হয়। শো শেষ হতেই ফ্যান্টাস্টিক ফোরের টিম আবার তাদের বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরে আসার পর তারা চারজন ডিনার করার জন্য বসে, কিন্তু ঠিক এই সময়ে রিড এবং সু স্টর্ম জনি এবং বেনকে জানায় যে সু স্টর্ম গর্ভবতী হয়েছে, অর্থাৎ খুব কম সময়ের মধ্যে এখন এই পৃথিবীতে তাদের সন্তান আসতে চলেছে। এবং এই কথা শুনে জনি এবং বেনও খুব খুশি হয়। তারা চারজন মিলে এই রাতটি উদযাপন করে। এরপরই দৃশ্য বদলায় এবং আমরা পরের দিন সরাসরি রিড রিচার্ডসকে দেখি। এখানে আমরা জানতে পারি যে এই পৃথিবীর রিডও টেলিপোর্টেশনের ওপর কাজ করছে এবং সে প্রায় টেলিপোর্টেশন অর্জন করেই ফেলেছে। এখানে রিডের সাহায্যে জনিও আসে। তারপর রিড দ্রুত তার পরীক্ষা সম্পন্ন করে, যেখানে সে একটি ডিমকে টেলিপোর্ট করে এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠায় এবং এই সময়ে রিডের টেলিপোর্টেশন সফল হয়। সে একটি ডিমকে সরাসরি 6 ফুট দূরে পাঠাতে সক্ষম হয়, কিন্তু এমন হওয়ার ঠিক পরেই পুরো বিল্ডিংয়ের আলো চলে যায়। এরপর রিড রিচার্ডস বুঝতে পারে যে সে তার টেলিপোর্টেশন সম্পূর্ণ করতে পারবে, কিন্তু এমন করতে হলে তার অনেক বেশি বিদ্যুতের প্রয়োজন হবে, কারণ স্বাভাবিকভাবেই একটি ছোট ডিমকে টেলিপোর্ট করতেই পুরো বিল্ডিংয়ের আলো চলে গেছে এবং এই কারণেই যদি একজন পুরো মানুষকে টেলিপোর্ট করতে হয়, বিদ্যুতের পরিমাণ আরও অনেক বেশি লাগবে। এই সবের পর অনেক সময় পেরিয়ে যায়, পৃথিবীতে সব দিকে শান্তি থাকে এবং ফ্যান্টাস্টিক ফোর টিমের সদস্যরাও তাদের জীবন বেশ ভালোভাবে কাটায়। একই সাথে সু স্টর্মের গর্ভাবস্থায় তার প্রসবের সময়ও অনেক কাছে চলে আসে
এই কারণে পরিবারের সকল সদস্য খুব খুশি থাকে, কারণ কয়েকদিনের মধ্যেই সু স্টর্মের প্রসব হতে চলেছে। বন্ধুরা, যখন সবকিছু ঠিকঠাক থাকে তখনই এক রাতে হঠাৎ করে আকাশের দিক থেকে পৃথিবীতে একটি জিনিস দ্রুত আসতে শুরু করে। এর ফলে মাটিতে থাকা সবাই সেই জিনিসটি দেখতে শুরু করে, আর ফ্যান্টাস্টিক ফোর টিমও সেটি দেখতে নিচে আসে। সেই জিনিসটি যেইমাত্র মাটির কাছে আসে, ঠিক সেই সময় আমরা জানতে পারি যে আকাশ থেকে দ্রুত নেমে আসা সেই জিনিসটি আর কিছুই নয় বরং সিলভার সার্ফার। বন্ধুরা, এই সিনেমার মধ্যে আমাদের একজন মহিলা সিলভার সার্ফার দেখানো হয়েছে, যার নাম শালাবাল। এই শালাবাল অর্থাৎ মহিলা সিলভার সার্ফার সরাসরি নিচে এসে ফ্যান্টাস্টিক ফোর টিমের কাছে আসে। সে তাদের সবাইকে জিজ্ঞেস করে তারা কি এই পৃথিবীর রক্ষাকর্তা। এই কথা শুনে সু স্টর্ম তাকে হ্যাঁ বলে এবং জানায় যে তারাই এই পৃথিবীর রক্ষাকর্তা। এই কথা শুনে সিলভার সার্ফার ফ্যান্টাস্টিক ফোর টিমের সদস্যদের জানায় যে তার নাম সিলভার সার্ফার এবং সে এখানে গ্যালাক্টাসের বার্তা নিয়ে এসেছে। সে আরও জানায় যে তাদের পৃথিবীর সময় শেষ হয়ে গেছে। কিছুদিনের মধ্যেই ডিভোরার অফ প্ল্যানেটস অর্থাৎ গ্যালাক্টাস তাদের গ্রহে আসবে এবং পুরো গ্রহটিকে গিলে ফেলবে। সে এখানকার সমস্ত মানুষকে এই কথা জানাতে এসেছে যে এখন তাদের সবার শেষ সময় ঘনিয়ে এসেছে এবং এই অবশিষ্ট সময়ে তারা তাদের পরিবারের সঙ্গে দেখা করুক এবং আপনজনদের সাথে সময় কাটাক, কারণ এরপর তাদের আর এই সুযোগটি আর মিলবে না। এই কথা বলার পর সিলভার সার্ফার আবার সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তখন তাকে দেখে হিউম্যান টর্চ সরাসরি তার পিছনে যায়। সে মহাকাশে পৌঁছে তার সার্ফবোর্ড ধরে ফেলে। সিলভার সার্ফার পিছন ফিরে তাকে দেখে এবং অন্য একটি ভাষায় একটি কথা বলে। তারপর সেই কথাটি বলেই সে খুব দ্রুত সেখান থেকে উড়ে চলে যায়, যার পর জনি স্টর্মও সরাসরি নিচে আসে এবং সে তার বাড়িতে ফিরে আসে। ব্যাক্সটার বিল্ডিংয়ের ভেতরে ফ্যান্টাস্টিক ফোরের 4 জন সদস্য একত্রিত হয়। তারা কিছুক্ষণ আগে সিলভার সার্ফার তাদের গ্যালাক্টাস সম্পর্কে যা বলেছিল তা নিয়ে আলোচনা করে। এখানে দ্য থিং টিমের সমস্ত সদস্যদের জানায় যে সিলভার সার্ফার যা কিছু বলেছে সে সেই কথাগুলো সত্যি বলে মনে করে। পারে না, কারণ কোনো ব্যক্তি পুরো একটি গ্রহকে গিলে ফেলবে এই কথাটি হজমই হচ্ছে না। স্বাভাবিকভাবেই এমন কেউ এটা করতে পারে না এবং এই কারণে সিলভার সার্ফার যা কিছু বলেছে বেন সেই কথাগুলোতে বিশ্বাসই করে না। কিন্তু এখানেই বেনের কথার বিপরীতে রিড রিচার্ডস বলেন যে হয়তো সিলভার সার্ফার যা কিছু বলেছে সেগুলো সম্পূর্ণ সত্যিও হতে পারে। রিড সবাইকে জানান তিনি অনেক দিন ধরে মহাকাশের ওপর নজর রাখছিলেন। তিনি আবার পরীক্ষা করে দেখেছেন যে বাইরের মহাকাশ থেকে 5টি গ্রহ গায়েব হয়েছে এবং এই 5টি গ্রহ সম্পর্কে রিডের কাছে বিস্তারিত তথ্য রয়েছে। রিড জানান এই 5টি গ্রহ গায়েব হওয়ার আগে ধ্বংস করা হয়েছিল। এখন সেই গ্রহগুলোর জায়গায় আর কিছুই নেই। একই সাথে ওই ধ্বংস প্রক্রিয়ার ওপর রিড সিলভার সার্ফারের এনার্জি সিগনেচারও পাচ্ছেন। এই সমস্ত প্রমাণ দেখে রিড নিশ্চিতভাবে বলতে পারেন যে সিলভার সার্ফার যা কিছু জানিয়েছিল তা সত্য এবং গ্যালাক্টাস নামে এমন একজন বা এমন কিছু আছে যা গ্রহগুলিকে গিলে ফেলে। রিড টিমের সামনে একটি পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি সবাইকে জানান এখন তাদের একসাথে দ্রুত গ্যালাক্টাসকে খুঁজে বের করতে হবে এবং তার কাছে পৌঁছাতে হবে, কারণ যদি গ্যালাক্টাস পৃথিবীর দিকে চলে আসে তাহলে সে তাদের গ্রহকেও গিলে ফেলবে এবং সবকিছু ধ্বংস হয়ে যাবে। এরপর রিড গবেষণা করে একটি নতুন গ্রহের খোঁজ পান। সেখানে তিনি সিলভার সার্ফারের এনার্জি সিগনেচার শনাক্ত করেন। তাই রিড বুঝতে পারেন এই মুহূর্তে সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস উভয়ই ওই গ্রহে রয়েছে এবং হয়তো গ্যালাক্টাস এখনই সেই গ্রহটিকে খাওয়ার প্রস্তুতি নিচ্ছে। এদিকে টিমের সদস্যরা জনিকে জিজ্ঞেস করে যখন সিলভার সার্ফার এখান থেকে ফিরে যাচ্ছিল তখন সে তার পিছু নিয়েছিল, তাই শেষ পর্যন্ত তার সিলভার সার্ফারের সাথে কি কথা হয়েছিল সেটি যেন জনি সবাইকে জানায়। জনি সবার সামনে স্বীকার করে যে সিলভার সার্ফার তাকে যা বলেছিল তার ভাষার অর্থ সে একেবারেই বুঝতে পারেনি, তবে সে প্রতিশ্রুতি দেয় সে কথার মানে বের করার জন্য সে সর্বোচ্চ চেষ্টা করবে। এরপর রিড টিমকে নিয়ে সিদ্ধান্তে পৌঁছায় যে আর দেরি করা যাবে না, তাদের এখনই গ্যালাক্টাসই থামাতে হবে।
তাই সবাই প্রস্তুত হতে শুরু করে। তারা বিশেষভাবে তৈরি স্পেস স্যুট পরে নিজেদের তৈরি উন্নত মহাকাশযানে ওঠে। তারপর পুরো পৃথিবীকে একটি বার্তায় জানায় ফ্যান্টাস্টিক ফোর গ্যালাক্টাসকে থামাতে যাচ্ছে। সব প্রস্তুতি শেষ হতেই তারা মহাকাশযান চালু করে আকাশে উঠে যায়। বাইরের মহাকাশে পৌঁছে তারা দ্রুত গন্তব্য নির্ধারণ করে। সেখানে তারা একটি ওয়ার্ম হোল ব্যবহার করে, যার মাধ্যমে আলোর গতিতে ভ্রমণ করা সম্ভব। এক ঝলকে তারা মহাবিশ্ব চিরে ছুটে চলে যায়। ওয়ার্ম হোল পেরিয়েই তারা এসে পৌঁছায় সেই গ্রহের কাছে যেখানে এই সময়ে সিলভার সার্ফার এবং গ্যালাক্টাস অবস্থান করছে। কিন্তু এখানে এসে তাদের চোখে ভয়ঙ্কর দৃশ্য ধরা দেয়। সেই গ্রহটি ধীরে ধীরে ভেঙে পড়ছে, তার পৃষ্ঠ জ্বলে যাচ্ছে, সমুদ্র শুকিয়ে যাচ্ছে এবং আকাশ ভরে গেছে গ্যালাক্টাসের এনার্জি ঝড়ে। এখানেই আমরা প্রথমবার গ্যালাক্টাসের এলিমেন্টাল এনার্জি কনভার্টার দেখি। এটি সেই ভয়ঙ্কর মেশিন যার সাহায্যে গ্যালাক্টাস পুরো গ্রহ ধ্বংস করে ফেলে এবং সহজেই তার শক্তি শোষণ করে নেয়। কিন্তু ফ্যান্টাস্টিক ফোর টিম যখন এই ভয়ঙ্কর দৃশ্যের সামনে এসে দাঁড়ায়, তখনই হঠাৎ গ্যালাক্টাসের মেশিন থেকে একটি অন্ধকার নীল আলো বের হয়। সেই আলো সরাসরি তাদের মহাকাশযানকে শনাক্ত করে ফেলে। কিন্তু এখানেই চমকপ্রদ ঘটনা ঘটে। আলোর একটি বিশেষ রশ্মি শুধু টিমের 4 সদস্যকেই নয়, বরং সু স্টর্মের গর্ভস্থ সন্তানকেও শনাক্ত করে ফেলে। অর্থাৎ গ্যালাক্টাসের মেশিন বুঝে যায় এখানে কেবল 4 জন নয়, বরং 5 জন প্রাণের অস্তিত্ব আছে। এই মুহূর্তেই হঠাৎ শালাবাল অর্থাৎ মহিলা সিলভার সার্ফার তাদের সামনে এসে হাজির হয়। সে শান্ত অথচ কঠিন কণ্ঠে জানায়, গ্যালাক্টাস তোমাদের সাথে দেখা করতে চায়। এরপর সে তার এনার্জি সার্ফবোর্ড ব্যবহার করে মহাকাশের গভীর অন্ধকার ভেদ করে ফ্যান্টাস্টিক ফোর টিমকে নিয়ে যায় সেই দানবীয় শক্তির উৎসের দিকে, স্বয়ং গ্যালাক্টাসের কাছে। অবশেষে আমরা পাই গ্যালাক্টাসের প্রথম দর্শন। মহাকাশের অন্ধকার শূন্যতায় কোটি কোটি তারকার আলোকে ঢেকে রাখা বিশাল দেহ নিয়ে সে যেন এক চলমান মহাবিশ্ব। তার আকার এতটাই বৃহৎ যে ফ্যান্টাস্টিক ফোর টিমের মহাকাশযান তার চোখের সামনে এক টুকরো ধূলিকণার মতো মনে হয়। এখানেই গ্যালাক্টাস ফ্যান্টাস্টিক ফোর টিমের সামনে সরাসরি আবির্ভূত হয়। তার কণ্ঠ মহাশূন্য জুড়ে বজ্রের মতো গর্জে ওঠে। সে নিজেকে পরিচয় করিয়ে দিয়ে বলে, আজ থেকে বিলিয়ন বছর আগে আমিও তোমাদের মতোই এক সাধারণ প্রাণী ছিলাম। কিন্তু তারপর এক ভয়ঙ্কর দুর্ঘটনা আমার অস্তিত্বকেই পাল্টে দেয়। সেই দিনের পর শুরু হয় আমার অন্তহীন ক্ষুধা, এমন ক্ষুধা যা কখনো শান্ত হয় না। এবং সেই ক্ষুধা মেটানোর জন্যই আমাকে বারবার গ্রহ গ্রাস করতে হয়। তার প্রতিটি শব্দে মহাবিশ্ব কেঁপে ওঠে। ফ্যান্টাস্টিক ফোর টিম স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে। গ্যালাক্টাস তাদের প্রশ্ন করে, তোমরা কেন আমার সামনে এসেছ? কেন এই মৃত্যুর ছায়ায় প্রবেশ করেছ? এই মুহূর্তে রিড রিচার্ডস সাহস নিয়ে উত্তর দেয়। সে গ্যালাক্টাসকে জানায় যে তাদের পৃথিবী এখন গ্যালাক্টাসের টার্গেট এবং তারা এসেছে তাদের গ্রহকে বাঁচাতে। রিডের দৃঢ় কণ্ঠে কথা শুনে গ্যালাক্টাস গ্যালাক্টাস এবার ধীরে ধীরে ফ্যান্টাস্টিক ফোরের দিকে ঝুঁকে আসে। তার 2 চোখে যেন নক্ষত্রের বিস্ফোরণ জ্বলজ্বল করছে। সে বলে, তোমাদের সন্তানের কথা আমি জানি। সেই সন্তান যে তোমার স্ত্রীর গর্ভে বেড়ে উঠছে, সে আলাদা, তোমাদের কারো মতো নয়। সে শক্তিশালী, অসংখ্য গুণ বেশি শক্তিশালী, কিন্তু সেই শক্তির সাথে সাথে সে ক্ষুধার্ত, ঠিক আমার মতো। ফ্যান্টাস্টিক ফোর টিমের 4 জনই একে অপরের দিকে হতভম্ব হয়ে তাকায়। গ্যালাক্টাসের প্রতিটি শব্দ যেন তাদের বুকে ভারী পাথরের মতো আঘাত করে। গ্যালাক্টাস তার বজ্রস্বর কণ্ঠে আবার বলে, তোমাদের সন্তান আমার উত্তরাধিকারী হতে পারে, সে আমার সিংহাসনে বসতে পারে, তার ভেতরে এমন শক্তি জন্ম নেবে যা দিয়ে সে আমার এই অনন্ত ক্ষুধাকে চিরতরে শান্ত করতে পারবে, আমাকে মুক্তি দিতে পারবে সেই শৃঙ্খল থেকে যা আমাকে বিলিয়ন বছর ধরে গ্রহের পর গ্রহ গিলে খেতে বাধ্য করেছে। মহাকাশ নিস্তব্ধ হয়ে যায়। তারপরে গ্যালাক্টাস তার প্রস্তাব শোনায়, তাই আমি তোমাদের 4 জনকে একটি চুক্তি দিচ্ছি। যদি চাও, আমি তোমাদের পৃথিবী ধ্বংস করব না, তোমাদের গ্রহকে আমি রক্ষা করব, কিন্তু বিনিময়ে তোমাদের আমাকে তোমাদের সন্তান দিতে হবে। এই এক কথায় যেন সময় থমকে যায়।
রিড, সু, জনি আর বেন সবাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তাদের কারো বোধগম্য হয় না শেষ পর্যন্ত তাদের অজাত সন্তানের ভেতরে কি এমন আছে যার জন্য গ্যালাক্টাস পুরো একটি পৃথিবীকে ছেড়ে দিতে রাজি। কিন্তু কারণ যাই হোক না কেন, এখানে রিড রিচার্ডস এবং সু স্টর্ম তাদের সন্তানের চুক্তির জন্য অস্বীকার করে এবং তারা গ্যালাক্টাসকে বলে যে তারা তাকে তাদের সন্তান কখনো দেবে না। কিন্তু তারপর এই কথা শুনে গ্যালাক্টাস জোর করে এবং সে তার সাইকিক ক্ষমতা ব্যবহার করে সু স্টর্মকে নিজের দিকে টানতে শুরু করে। কিন্তু তারপর এই দেখে জনি স্টর্ম তার ফায়ার ক্ষমতা ব্যবহার করে এবং সে প্রথমে সব দিকে আগুন লাগিয়ে দেয়। তারপর যখন সিলভার সার্ফার তাকে থামাতে আসে তখন সে কিছু সময়ের জন্য সিলভার সার্ফারকেও সামলায় এবং তারপর এই কারণেই টিমের সমস্ত সদস্যরা দ্রুত তাদের মহাকাশযানে প্রবেশ করে এবং মহাকাশযানটি সক্রিয় করে দ্রুত টিমের 4 জন সদস্যই সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু তাদের 4 জনের পিছনে গ্যালাক্টাস সিলভার সার্ফারকে পাঠায়, যার পর বন্ধুরা আমরা দেখি যে তাদের মহাকাশযান আলোর গতিতে ভ্রমণ করছিল, কিন্তু সিলভার সার্ফারও তাদের পিছনে আলোর গতিতে ভ্রমণ করছিল এবং সে ঠিক তাদের মহাকাশযানের একদম পিছনেই ছিল। সিলভার সার্ফার মহাকাশযানের একেবারে পিছনে শ্বাসরুদ্ধকর গতিতে এগিয়ে আসছিল। তখনই রিড বুঝতে পারে এভাবে পালিয়ে কোনো লাভ নেই, সার্ফার তাদের কখনো ছাড়বে না। তৎক্ষণাৎ রিড একটি ঝুঁকিপূর্ণ পরিকল্পনা করে। সে বেনকে বলে, কাছেই একটি নিউট্রন তারা আছে, তার ভেতরে একটি ব্ল্যাক হোল তৈরি হচ্ছে, আমাদের ওখানেই যেতে হবে। বেন অবাক হয়ে তাকায়, কিন্তু রিডের কণ্ঠে কোনো দ্বিধা নেই। বেন দ্রুত মহাকাশযানকে ঘুরিয়ে নিউট্রন তারার দিকে নিয়ে যায়। সামনে বিশাল লাল নীল আলো ছড়াচ্ছে আর তার গভীর থেকে মহাকর্ষের ঝড় মহাশূন্যকে গ্রাস করছে। তাদের পিছু নিয়ে সিলভার সার্ফারও প্রবল গতিতে এগিয়ে আসে। ফ্যান্টাস্টিক ফোরের মহাকাশযান ঠিক ব্ল্যাক হোলের প্রান্তে পৌঁছে যায়, আর তখনই রিড সঠিক সময় তার গণনা ব্যবহার করে ওয়ার্প ড্রাইভ সক্রিয় করে মহাকাশযানকে সেখান থেকে ছুটিয়ে বের করে আনে। কিন্তু সিলভার সার্ফার এতটা দ্রুত প্রতিক্রিয়া জানাতে পারে না, সে ব্ল্যাক হোলের অভিকর্ষীয় টানে আটকে যায়। রূপালী আলোতে মোড়া তার শরীর ধীরে ধীরে অদৃশ্য মহাশূন্যে টেনে নেওয়া শুরু হয়। মহাকাশযানের ভেতরে হাফ ছেড়ে বাঁচে সবাই। রিড শান্ত গলায় বলে, সে এখান থেকে বের হতে প্রায় 1 মাস সময় নেবে, মানে অন্তত 1 মাস আমাদের পৃথিবী নিরাপদ। টিম স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু তাদের চোখেও এখনও উদ্বেগের ছাপ, কারণ তারা জানে এটা কেবল সময় কেনা স্থায়ী সমাধান নয়। মহাকাশযানের ভেতর হঠাৎই চিৎকারে ভেঙে যায় নীরবতা। সু স্টর্মের লেবার পেইন শুরু হয়েছে। এক মুহূর্তের জন্য যেন সবকিছু থেমে যায়। বাইরে ব্ল্যাক হোলের ভয়াবহ আকর্ষণ আর ভেতরে জীবনের নতুন সূচনা। রিড, জনি আর বেন মিলেই সু স্টর্মকে সাহায্য করতে শুরু করে। উত্তেজনা আর ভয় মিশ্রিত সেই পরিবেশে অবশেষে মহাকাশযানের ভিতর জন্ম নেয় তাদের সন্তান। সু স্টর্ম ক্লান্ত অথচ চোখে ঝলমল আলো নিয়ে নিজের ছেলেকে কোলে নেয়। সে মৃদু হেসে বলে, তার নাম ফ্র্যাঙ্কলিন রিচার্ডস। টিমের সবার চোখে জল চলে আসে। সেই মুহূর্তে তারা জানে এ শুধু একটি শিশু নয়, বরং তাদের ভবিষ্যতের আশা। কিছু সময় পর ফ্যান্টাস্টিক ফোরের মহাকাশযান পৃথিবীতে অবতরণ করে। মুহূর্তের মধ্যেই আশেপাশে জমে যায় হাজারো মানুষ, সংবাদ মাধ্যম, ক্যামেরার ঝলকানি। মানুষদের মনে তখন একটাই প্রশ্ন, গ্যালাক্টাসকে কি তারা থামাতে পেরেছে? মিডিয়ার কর্মীরা চিৎকার করে প্রশ্ন ছুড়ে দেয়, এই মিশনে ঠিক কী ঘটেছিল? গ্যালাক্টাসকে আপনারা কোথায় আটকালেন? এখন কি পৃথিবী পুরোপুরি নিরাপদ? জনি একটু হাসি দিয়ে ভিড়ের দিকে তাকায়। বেন বিরক্ত চেহারা বানায়, কিন্তু আসল দায়িত্বটা নেয় রিড রিচার্ডস। সে গম্ভীর গলায় সবার দিকে তাকিয়ে বলে, আমরা গ্যালাক্টাসকে থামাতে পেরেছি, আপাতত। এক মুহূর্তের জন্য পুরো ভিড় করতালিতে ফেটে পড়ে। পৃথিবী যেন স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু রিডের চোখে দেখা যায় অদ্ভুত এক অস্থিরতা, কারণ সে জানে এটা স্থায়ী সমাধান নয়। গ্যালাক্টাস আবার ফিরবে। সংবাদ মাধ্যমের প্রশ্ন শুনে রিড রিচার্ডস ধীরে ধীরে এগিয়ে আসে। গভীর নিঃশ্বাস নিয়ে সে সবার দিকে তাকিয়ে বলে, আমরা গ্যালাক্টাসকে আটকালাম না, আসলে সে আমাদের সামনে শর্ত রেখেছিল। আমাদের পৃথিবীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে আমাদের সন্তান চায়, কিন্তু আমরা তা করতে রাজি হইনি। তাই 1 মাসের মধ্যেই সে ফিরে আসবে এবং আমাদের পৃথিবীকে গিলে ফেলবে। এই কথা শুনে উপস্থিত জনতা রেগে যায়,
কেউ কেউ চিৎকার করে বলে, তুমি কেন করনি? তোমার এক সন্তানের বিনিময়ে আমাদের পুরো পৃথিবী নিরাপদ থাকতে পারত। কিন্তু রিড আর কিছুই বলে না। সে তার পরিবারকে নিয়ে শান্তভাবে ব্যাক্সটার বিল্ডিংয়ে ফিরে যায়। সেখানে সবাই নিজেদের মধ্যে নীরব হয়। এরপর 1 মাস কেটে যায়। মহাকাশে সিলভার সার্ফার দ্রুত গ্যালাক্টাসের কাছে পৌঁছে যায়। সে বলে, আমি তাদের ধরতে ব্যর্থ হয়েছি। গ্যালাক্টাস তার চোখের দৃষ্টি ঘুরিয়ে তাকায়। তার কণ্ঠে বজ্রের মতো প্রতিধ্বনি। এখন থেকে আমাকে যে কোনো মূল্যে সেই সন্তান দিতে হবে, কারণ সেই সন্তানের মধ্যে রয়েছে অসীম শক্তি, একটি এমন শক্তি যার ক্ষমতা সম্পর্কে কেউ কল্পনাও করতে পারে না, এবং সেই শক্তি আমাকে আমার চিরকালীন ক্ষুধা থেকে মুক্তি দিতে পারে। মহাকাশ নিঃশব্দ হয়ে যায়। চারপাশে তার ভয়ঙ্কর উপস্থিতি ছড়িয়ে পড়ে। এদিকে মহাকাশে গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার একসাথে ধীরে ধীরে পৃথিবীর দিকে এগোতে থাকে। সেই খবর পেতেই রিড রিচার্ডস বুঝতে পারেন গ্যালাক্টাসের আগমন শুরু হয়ে গেছে, আর আমাদের হাতে পৃথিবী বাঁচানোর জন্য মাত্র কয়েক দিনের সময় বাকি আছে। পৃথিবীতে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। মানুষ টিভিতে ফ্যান্টাস্টিক ফোরকে কটাক্ষ করে, রাস্তায় তাদের নামে চিৎকার করে। অনেক বিক্ষোভকারী ব্যাক্সটার বিল্ডিংয়ের বাইরে জড়ো হয়ে দাঁড়ায়। তারা চিৎকার করে, হুঙ্কার দেয়, তোমরা আমাদের সন্তান গ্যালাক্টাসকে দাও, আমাদের পৃথিবী বাঁচাও। এই ক্রমবর্ধমান রাগ ও চাপ দেখে সু স্টর্মার চুপ থাকতে পারেন না। তিনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন। ফ্র্যাঙ্কলিনকে কোলে নিয়ে তিনি সরাসরি ব্যাক্সটার বিল্ডিংয়ের নিচে আসেন। সামনের সব বিক্ষোভকারীর মধ্যে দাঁড়িয়ে সু স্টর্ম চোখে অদম্য সাহস নিয়ে বলতে শুরু করেন, এই শিশু আমাদের সন্তান, আমাদের ভবিষ্যৎ, তাকে কেউ চুরি করতে পারবে না। আমরা পৃথিবী বাঁচাতে লড়ব, কিন্তু আমাদের সন্তান কখনো কোনো হুমকির বিনিময়ে নয়। তার দৃঢ়তা আর সাহস দেখেই পুরো বিক্ষোভকারীরা প্রথমে স্তম্ভিত হয়। সেই মুহূর্তে শহরের আকাশ যেন স্থির হয়ে যায়। ফ্যান্টাস্টিক ফোরের মানসিক দৃঢ়তা, তাদের পরিবার ও দায়িত্ববোধ স্পষ্ট হয়ে ওঠে। স্টর্মের দৃঢ়তা এবং সাহস নিউজ চ্যানেলের লাইভে ধরা পড়ে। মুহূর্তের মধ্যে এই ফুটেজ সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। পুরো বিশ্ব চমকে তাকিয়ে থাকে। সু স্টর্ম চোখে অদম্য দৃঢ়তা নিয়ে বলতে শুরু করেন, এই সন্তান আমার ছেলে, আমার পরিবার, আর এই কারণে আমি কখনো তাকে কোনো ঝুঁকিতে ফেলব না। পৃথিবী বাঁচানোর জন্য আমি তাকে বলিদান দেব না। তার কণ্ঠে জোর ও মমত্ব একসাথে প্রতিফলিত হয়। এরপর সে আরও বলেন, কিন্তু মনে রাখবেন, আমার টিম এবং আমরা পুরো পৃথিবীকেই আমাদের পরিবার মনে করি। তাই যাই ঘটুক, আমরা কাউকেই বলিদান দেব না। চিন্তা করবেন না, আমরা শুধু আমার ছেলেকে বাঁচাবো না, আপনাদের সবাইকেও বাঁচাবো। আর তারপর আমরা একসাথে সেই শত্রুকে পরাস্ত করব, যার নাম গ্যালাক্টাস। এই লড়াই আমরা এক পরিবারের মতো একসাথে লড়ব। এই দৃশ্যে শুধু শহর নয়, সারা পৃথিবী স্তম্ভিত হয়ে দাঁড়ায়। মানুষ দেখেছে সত্যিকারের সাহস, পারিবারিক বন্ধন এবং নায়কত্বের পরিচয়, যেখানে এক সন্তান, এক পরিবার এবং পুরো পৃথিবী একসাথে দাঁড়িয়েছে শত্রুর বিরুদ্ধে। বন্ধুরা, আমরা দেখি যে সু স্টর্মের এই সমস্ত কথা শুনে পৃথিবীর মানুষ বিশ্বাস করতে শুরু করে। তাদের মন থেকে রাগ চলে যায়, আর তারা ফ্যান্টাস্টিক ফোর টিমকে সমর্থন করতে শুরু করে। এবার রিড রিচার্ডসের মাথায় একটি ধারণা আসে। তিনি মনে করেন যে তিনি ডিমকে টেলিপোর্ট করে টেলিপোর্টেশন সফল করেছিলেন। তাই যদি তিনি চাইতেন, তিনি পুরো পৃথিবীটাকেও টেলিপোর্ট করে অন্য কোনো এমন ইউনিভার্সে ফেলে দিতে পারতেন যেখানে তাদের এই পৃথিবীটি নিরাপদ থাকতে পারে। এবং যদি তিনি এটি করতে পারেন, তাহলে তারা গ্যালাক্টাসের হাত থেকে বাঁচতে পারবে। রিডের এই কথা শুনে টিমের সমস্ত সদস্য তাকে সমর্থন করে এবং তার পরিকল্পনায় হ্যাঁ বলে। কিন্তু বন্ধুরা, রিড রিচার্ডসের পরিকল্পনা সম্পন্ন করার সবচেয়ে বড় অসুবিধা হলো এই টেলিপোর্টেশন সম্পন্ন করতে তাদের অনেক বিদ্যুৎ প্রয়োজন। আপনাদের নিশ্চয়ই মনে আছে, একটি ডিমকে টেলিপোর্ট করতে পুরো একটি বিল্ডিংয়ের বিদ্যুৎ চলে গিয়েছিল। এই কারণেই এখন যদি একটি পুরো গ্রহকে টেলিপোর্ট করার কথা হয়, তাহলে তার জন্য পুরো পৃথিবীর অনেক দিনের বিদ্যুৎ লাগবে। এছাড়াও এই টেলিপোর্টেশন সম্পন্ন করার জন্য বিশ্বজুড়ে অনেক সেতু তৈরি করতে হবে। এই সেতুগুলি মূলত টেলিপোর্টেশনের সেতু হবে, যা একে অপরের সাথে সংযুক্ত হয়ে কাজ করবে। এই সবের সাহায্যে পৃথিবীকে টেলিপোর্ট করা হবে।
ফ্যান্টাস্টিক ফোর টিম পুরো পৃথিবীর সামনে আসে এবং তারা তাদের এই পরিকল্পনা সবাইকে জানায়। আমরা দেখি যে পুরো পৃথিবী ফ্যান্টাস্টিক ফোরকে সমর্থন করতে শুরু করে। তাদের কথা শুনে মানুষ সমস্ত বিশ্বে সেতু তৈরি করতে শুরু করে। রিড রিচার্ডস যেমন নির্দেশ দেন, বিশ্বের বিভিন্ন স্থানে সমস্ত দেশ মিলে সেই সেতু তৈরি করে। মাত্র কয়েক দিনের মধ্যেই সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয় এবং পুরো পৃথিবীকে অন্য একটি বিশ্বের সৌরজগতে টেলিপোর্ট করার জন্য প্রস্তুতি শেষ হয়। এরপরেই রিড রিচার্ডসের নির্দেশে বিশ্বজুড়ে সমস্ত সেতু সক্রিয় করা হয়। হঠাৎ করে আমরা দেখি সমস্ত সেতু ভাঙতে শুরু করে। টিম কিছুই বুঝতে পারে না, কিন্তু পরের মুহূর্তে দেখা যায় এই সেতু নিজে নিজেই ভাঙছে না, বরং এটি সিলভার সার্ফার, যে পৃথিবীতে এসে সমস্ত সেতুগুলিকে একে একে ধ্বংস করছে। তার উদ্দেশ্য হল রিড রিচার্ডস যেন তার পৃথিবীকে অন্য কোনো সৌরজগতে টেলিপোর্ট করতে না পারে। দেখতে দেখতে সিলভার সার্ফার বিশ্বজুড়ে সমস্ত সেতু ধ্বংস করে দেয়। এখন শেষ সেতুটি বাকি থাকে, যা ব্যাক্সটার বিল্ডিংয়ের বাইরে। সিলভার সার্ফার দ্রুত সেই সেতুটিকেও ধ্বংস করতে আসে, কিন্তু তাকে এমনটা করতে দেয়া হয় না। জনি স্টর্ম অর্থাৎ হিউম্যান টর্চ এসে সিলভার সার্ফারকে থামায়। সে তার সামনে একটি বিশাল আওয়াজ তৈরি করে। আমরা জানতে পারি এই সমস্ত আওয়াজ আসলে সিলভার সার্ফারের গ্রহের মানুষেদের। জনি এই আওয়াজগুলো ব্যবহার করে সিলভার সার্ফারকে বলে, তুমি তো এই ভাষার আওয়াজগুলো জানোই, এই ভাষা তোমার গ্রহে বলা হয়। আমি জানি তোমার আসল নাম শালাবাল। তুমি আমাদের মতো অন্য একটি গ্রহের বাসিন্দা। তোমার গ্রহের মতোই গ্যালাক্টাস তোমার গ্রহকেও ধ্বংস করতে এসেছিল, কিন্তু নিজের পরিবার এবং পুরো গ্রহকে বাঁচানোর জন্য তুমি গ্যালাক্টাসের সাথে চুক্তি করেছিলে। তুমি তার হেরাল্ড হয়ে গিয়েছিলে। এরপর গ্যালাক্টাস তোমাকে কসমিক ক্ষমতা দিয়েছে এবং তারপর থেকে তুমি গ্যালাক্টাসের জন্য এমন গ্রহ খুঁজে বের করেছ যা শক্তিতে পূর্ণ, যাতে সে সেগুলোকে গিলে ফেলতে পারে। এবং এই সবের মাধ্যমে তুমি তোমার পরিবার এবং তোমার গ্রহকে বাঁচিয়েছ। কিন্তু জনি আরও আওয়াজ শোনায়। সে বলে, এই আওয়াজগুলো সেই গ্রহের মানুষদের যাদের তুমি বাঁচাওনি, বরং গ্যালাক্টাসের হাতে মরতে দিয়েছ। আর এখন ঠিক তেমনি তুমি আমার গ্রহকেও ধ্বংস করতে এসেছ। তুমি তোমার গ্রহ বাঁচিয়েছ, কিন্তু এখন তুমি আমার গ্রহ গ্যালাক্টাসের হাতে দিতে চাও। কিন্তু আমি কখনো সেটা হতে দেব না, কারণ এই গ্রহই আমার বাড়ি। জনি স্টর্মের কথা শুনে সিলভার সার্ফারের খুব খারাপ লাগে। সে বুঝতে পারে এখন পর্যন্ত যা কিছু করেছে সবই ভুল ছিল। কিন্তু সে হিউম্যান টর্চকে আরও বলে, গ্যালাক্টাস এখানে আসছে। সে তোমার গ্রহকে গিলে ফেলবে, তোমার বোনের সন্তানকেও নিয়ে যাবে। আমি চাইলেও তাকে থামাতে পারবো না, তাই আমি তোমাকে বাঁচার সুযোগ দিচ্ছি। এখন তুমি তোমার পরিবারের সঙ্গে দ্রুত এই গ্রহ থেকে চলে যাও। এমনটা করলে তোমার গ্রহ বাঁচবে না, কিন্তু তোমার পরিবার এবং তোমার সন্তান নিশ্চিতভাবে বাঁচবে। এই কথা বলার পর সিলভার সার্ফার সেখান থেকে চলে যায়। জনি স্টর্ম আবার ব্যাক্সটার বিল্ডিংয়ে আসে, কিন্তু সেখানে এসে সে দেখে তাদের চারজনের কাছে বিশ্বজুড়ে ফোন আসছে। বিশ্বের প্রতিটি দেশ তাদের জিজ্ঞেস করছে, শেষ পর্যন্ত আপনারা কি পরিকল্পনা করেছেন এবং পৃথিবী কখন টেলিপোর্ট হবে? সব ফোনের শব্দ শুনে টিম কিছুই বুঝতে পারে না। বিশেষ করে রিড রিচার্ডস চিন্তিত, কারণ তার পুরো পরিকল্পনা ব্যর্থ হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি আসে। সে টিমের সদস্যদের বলে, আমাদের গ্যালাক্টাস থেকে দূরে যেতে হবে না, বরং গ্যালাক্টাসকে এখানে আসতে দিতে হবে। টিমের সদস্যরা প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু রিড সবাইকে জানায় তার কাছে একটি পরিকল্পনা আছে। এই পরিকল্পনা হলো এখন সে পৃথিবীকে নয়, বরং গ্যালাক্টাসকে টেলিপোর্ট করবে। তাদের সমস্ত টেলিপোর্টেশনের সেতুগুলি ধ্বংস হয়ে গেছে, আর এত সময়ও নেই যে তারা গ্যালাক্টাসের আসার আগে সব সেতু প্রস্তুত করতে পারে। কিন্তু তাদের একটি সেতু এখনও অক্ষত আছে। এই কারণেই রিডের পরিকল্পনা হলো সে গ্যালাক্টাসকে এখানে আসতে দেবে। সে গ্যালাক্টাসকে তার সন্তান দেখাবে, যাতে গ্যালাক্টাস এখানে আসে। এরপর যেই মুহূর্তে গ্যালাক্টাস সেতুর ভেতরে পা রাখবে, ঠিক সেই মুহূর্তে রিড টেলিপোর্টেশন শুরু করবে। এর ফলে গ্যালাক্টাস এখান থেকে অন্য কোনো পৃথিবীতে চলে যাবে এবং তারা চিরতরে গ্যালাক্টাসের হাত থেকে বেঁচে যাবে।
টিমের সমস্ত সদস্য রিডের পরিকল্পনাটি পছন্দ করে এবং সবাই মিলে প্রস্তুত হয়। কিন্তু এই পরিকল্পনা সফল করার জন্য একটি গুরুত্বপূর্ণ শর্ত ছিল, শহর খালি করা। কারণ গ্যালাক্টাস যখন শহরে আসবে পুরো শহর ধ্বংস হয়ে যাবে। তাই জরুরি যে শহরের সমস্ত মানুষ অক্ষত থাকুক। এই জন্য সু স্টর্ম মোলম্যানের সাহায্য নেয়। মোলম্যান মাটির নিচে থাকে এবং তার কাছে মাটির নিচের অনেক বড় জায়গা আছে। সে শহরের সমস্ত মানুষকে মাটির নিচে পাঠিয়ে দেয়। এর ফলে পুরো শহর খালি হয়ে যায়। ফ্যান্টাস্টিক ফোর টিম গ্যালাক্টাসকে টেলিপোর্ট করার জন্য প্রস্তুত থাকে। পরের দিন সকালে আমরা দেখি গ্যালাক্টাস সরাসরি পৃথিবীতে আসে। পৃথিবীতে আসার পর সে প্রথমে স্ক্যান করে এবং ফ্র্যাঙ্কলিনকে খুঁজে বের করে। দেখা যায় ফ্র্যাঙ্কলিন সেতুর মাঝখানে আছে। গ্যালাক্টাস যেই মুহূর্তে ফ্র্যাঙ্কলিনকে খুঁজে পায় ঠিক সেই মুহূর্তে সে তার দিকে এগোতে শুরু করে। গ্যালাক্টাস যেই মুহূর্তে সেতুর কাছে আসে, ফ্যান্টাস্টিক ফোরের টিম তার উপর আক্রমণ শুরু করে এবং তার মনোযোগ বিভ্রান্ত করে। সেই সময় জনি স্টর্ম শিশুটিকে তুলে নেয় এবং শিশুর জায়গায় একটি খালি দোলনা রাখে। এরপর টিমের সদস্যরা গ্যালাক্টাসের সেতু পর্যন্ত আসার অপেক্ষা করে। কিন্তু গ্যালাক্টাস খুব চালাক। সে প্রথমেই বুঝে যায় যে ফ্যান্টাস্টিক ফোর টিম তাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তাই সে দ্রুত ফ্র্যাঙ্কলিনকে স্ক্যান করে এবং দেখে ফ্র্যাঙ্কলিন এখন সেতুর ভেতরে নেই, বরং ব্যাক্সটার বিল্ডিংয়ে আছে। গ্যালাক্টাস তখন সরাসরি ব্যাক্সটার বিল্ডিংয়ের দিকে যায় ফ্র্যাঙ্কলিনকে ধরার জন্য। রাস্তায় টিমের সমস্ত সদস্য তাকে আক্রমণ করে, কিন্তু গ্যালাক্টাস সহজেই তাদের সবাইকে পরাজিত করে। তারপর সে ব্যাক্সটার বিল্ডিংয়ে হাত ঢুকিয়ে ফ্র্যাঙ্কলিনকে ধরে নেয় এবং তাকে সঙ্গে করে চলে যায়। যেই মুহূর্তে সু স্টর্ম এই দৃশ্য দেখে সে খুব রেগে যায়। তারপর সে তার ফোর্স ফিল্ডের ক্ষমতা ব্যবহার করে গ্যালাক্টাসকে থামায়। সু স্টর্ম ধীরে ধীরে গ্যালাক্টাসকে টেনে সেতুর ভেতরে নিয়ে আসে। রিড রিচার্ডস দ্রুত এটি দেখে এবং টেলিপোর্টেশন ডিভাইসটি সক্রিয় করে। এরপর তিনি তাড়াতাড়ি গ্যালাক্টাসের হাত থেকে তার ছেলেকে উদ্ধার করেন। এরপর আমরা দেখি গ্যালাক্টাস একটি পোর্টালের মাধ্যমে টেলিপোর্ট হতে শুরু করে এবং অন্য কোনো পৃথিবীতে চলে যায়। বন্ধুরা, এই টেলিপোর্টেশনের পোর্টালটি পুরো 37 সেকেন্ড ধরে খোলা থাকে। এতক্ষণ খোলা থাকার কারণে গ্যালাক্টাস পোর্টাল থেকে আবার বেরিয়ে আসতে শুরু করে। টিমের সদস্যরা প্রথমে বুঝতে পারে না তারা কিভাবে আবার গ্যালাক্টাসকে ধাক্কা দেবে। এরপর সিলভার সার্ফার আসে এবং তার পুরো শক্তি ব্যবহার করে গ্যালাক্টাসকে একটি ধাক্কা মারে। ধাক্কার কারণে গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার দুজনেই পোর্টালের ভেতরে প্রবেশ করে এবং পোর্টালটি বন্ধ হয়ে যায়। ফলস্বরূপ গ্যালাক্টাস এবং সিলভার সার্ফার টেলিপোর্ট হয়ে অন্য কোনো পৃথিবীতে চলে যায় এবং ফ্যান্টাস্টিক ফোরের পৃথিবী সম্পূর্ণ সুরক্ষিত থাকে। গ্যালাক্টাস চলে যাওয়ার পর আমরা দেখি সু স্টর্ম নিজের জায়গায় অজ্ঞান হয়ে পড়ে। রিড, জনি স্টর্ম এবং বেন তার কাছে পৌঁছালে তারা বুঝতে পারে যে সু স্টর্ম গ্যালাক্টাসকে থামাতে তার সমস্ত ক্ষমতা ব্যবহার করেছে এবং তার ফলে তার মৃত্যু হয়েছে। এই দৃশ্য দেখে তাদের তিনজনেরই খুব খারাপ লাগে। পরের মুহূর্তে ফ্র্যাঙ্কলিন তার মায়ের জন্য কাঁদতে শুরু করে। রিড ফ্র্যাঙ্কলিনকে তুলে সু স্টর্মের কাছে নিয়ে আসে যাতে সে শেষবারের মতো তার মায়ের সাথে দেখা করতে পারে। কিন্তু বন্ধুরা, আমরা দেখি ফ্র্যাঙ্কলিন তার ক্ষমতা ব্যবহার করে তার মাকে আবার জীবিত করে তোলে। সু স্টর্ম আবার শ্বাস নিতে শুরু করে। এই দৃশ্য দেখে সু স্টর্ম, রিড, জনি এবং বেন সবাই বুঝতে পারে যে ফ্র্যাঙ্কলিনের মধ্যে সত্যি অসাধারণ ক্ষমতা রয়েছে, কারণ একটি ছোট শিশু যে কোনো মৃত মানুষকে আবার জীবিত করতে পারে, সে কোনো সাধারণ শিশু নয়। এসবের পর সবকিছু ঠিকঠাক হয়ে যায় এবং ফ্যান্টাস্টিক ফোর পরিবার তাদের জীবন আরামে কাটাতে থাকে। এরপরই এই পুরো সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। কিন্তু বন্ধুরা, সিনেমা শেষ হওয়ার পর একটি মিড ক্রেডিটেড সিনও আসে। এই দৃশ্যে আমরা দেখি যে এখন 4 বছর কেটে গেছে। 4 বছর পর ব্যাক্সটার বিল্ডিংয়ে সু স্টর্মকে দেখা যায়। তিনি ফ্র্যাঙ্কলিনের সঙ্গে সময় কাটাচ্ছেন। ফ্র্যাঙ্কলিনও বেশ বড় হয়ে গেছে এবং তার মায়ের সঙ্গে বই পড়ছে।
কিন্তু তারপরেই সু স্টর্ম ফ্র্যাঙ্কলিনের পড়ার জন্য অন্য একটি বই নিতে যায়। যেই মুহূর্তে সে তার বই নিয়ে ফিরে আসে, ঠিক তখনই সে দেখে যে তার সন্তান ফ্র্যাঙ্কলিনের সঙ্গে অন্য একজন বসে আছে। সু স্টর্ম তার মুখ দেখতে পারে না, কিন্তু পিছন থেকে দেখে যে সেই লোকটি সবুজ রঙের হুড পরে আছে এবং তার হাতে একটি লোহার মাস্ক আছে। বন্ধুরা, এই লোকটি আর কেউ নয়, বরং ডক্টর ডুম। এখানে আমাদের ডক্টর ডুমের মুখ দেখা যায়নি, তবে আমরা সবাই জানি যে এই ডক্টর ডুম হচ্ছে রবার্ট ডাউনি জুনিয়রের ডক্টর ডুম, যাকে আমরা পরে সরাসরি অ্যাভেঞ্জার্স ডুমসডেতে দেখতে পাব। এর সঙ্গে সঙ্গে এই পুরো সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এভাবেই শেষ হলো ফ্যান্টাস্টিক ফোর সিনেমার গল্পের ভিডিও। আপনারা এই ভিডিও এবং সিনেমার গল্প কেমন লেগেছে তা কমেন্টে আমাকে জানাতে ভুলবেন না, এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশের বেল আইকনটি অলে সেট করুন, যাতে আমাদের সমস্ত নতুন ভিডিও সবার আগে দেখতে পারেন। আমি আপনাদের সঙ্গে এমন আরও দুর্দান্ত ভিডিওতে দেখা করব। ততক্ষণ পর্যন্ত গুড বাই।